আজ আমরা ভারতের জলসেচ সম্পর্কে একটু আলোচনা করি। ভারতের জলসেচ ব্যবস্থা বহু প্রাচীনকাল থেকে প্রচলিত আছে। যীশুখ্রিস্টের জন্মের আগে থেকে ভারতে জলসেচ ব্যবস্থা প্রচলিত আছে। ভারতে যে এই যে জলসেচ, এই জলসেচ কাকে বলে তার আগে আমাদেরকে একটু বলে নিই যে জমিতে অধিক ফসল ফলানোর জন্য কি করতে হয়? জলের ব্যবহার করতে হয়। তাহলে সঠিক সময়ে জলের ব্যবহার করতে হয়, সঠিক পরিমাণে জলের ব্যবহার করতে হয়। আর এই সঠিক সময়ে সঠিক পরিমাণে জলের ব্যবহার করতে গেলে কি করতে হয়? যে কৃত্রিম উপায়ে জলের ব্যবহার নিতে হয়। কারণ সবসময় তো আমরা বৃষ্টিপাতের উপর নির্ভরশীল হয় না, বৃষ্টিপাতের জলটা পাই না। তাহলে কি হয়? যে কৃত্রিম উপায়ে আমাদেরকে জলটা সরবরাহ করতে হয় জমিতে। এই যে কৃত্রিম উপায়ে যে জলটা সরবরাহ করছি এটাকে বলা হচ্ছে কি? জলসেচ। তাহলে জলসেচ কাকে বলে তোমরা বুঝতে পারলে? যে কৃত্রিম উপায়ে যে আমরা নির্দিষ্ট সময়ে অধিক ফসল ফলানোর জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ যে জলটা ব্যবহার করছি বা সরবরাহ করছি সেটাই হচ্ছে কি? জলসেচ। এই জলসেচ ব্যবস্থা ভারতে বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতিতে জলসেচ করা হয়। কারণ ভারতে এই যে বিভিন্ন পদ্ধতিতে জলসেচ করা তা কার উপরে? যে ভারতের ভূপ্রকৃতি সব জায়গায় একরকম নয়, মৃত্তিকাও সব জায়গায় একরকম নয়, ভারতের উষ্ণতাও সব জায়গায় একরকম নয়, নদী ব্যবস্থাও সব জায়গায় একরকম নয়, আবার ভৌমজলের পরিমাণ, এই সকল উপর ভিত্তি করে কি হয়? ভারতের জলসেচ ব্যবস্থাটা ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে। কাজে ভারতের জলসেচ ব্যবস্থাকে কয়টি পদ্ধতিতে ভাগ করা হয়? 3টি পদ্ধতিতে ভাগ করা হয়। যেখানে ধরো ভৌমজলের পরিমাণ বেশি সেখানে কি হয়? এক ধরনের জলসেচ ব্যবস্থা নিতে হয়। যেখানে নদী চিরপ্রবাহী সেখানে এক ধরনের জলসেচের ব্যবস্থা হয়। যেখানে কঠিন শিলাস্তর থাকে সেখানে আরেক ধরনের জলসেচ ব্যবস্থা নিতে হয়। ভারতে হলে কয়টি পদ্ধতিতে জলসেচ করা হয়? 3টি পদ্ধতিতে জলসেচ করা হয়। কি কি? কূপ ও নলকূপ, তাহলে ভারতের 3টি পদ্ধতিতে জলসেচ করা হয়। কি কি? কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচ, খালের মাধ্যমে জলসেচ, আর জলাশয়ের মাধ্যমে জলসেচ। এই যে 3টা পদ্ধতিতে জলসেচ করা হয়, কেন 3টা পদ্ধতিতে জলসেচ করা হচ্ছে? আমরা কি বলেছি যে বিভিন্ন অংশে মৃত্তিকা আলাদা রকম, ভৌমজলের ভান্ডার আলাদা রকম, নদীর জল, তারপর উষ্ণতা, এর উপর ভিত্তি করে ভারতের 3টা পদ্ধতিতে জলসেচ করা হচ্ছে। যেমন কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচ, খালের মাধ্যমে জলসেচ, আর একটা হচ্ছে কি? জলাশয়ের মাধ্যমে জলসেচ। কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচ, এই কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচ ভারতের কোন অঞ্চলে হয়? সাধারণত পলি গঠিত মৃত্তিকা অঞ্চলে, যেখানে ভৌম জলের ভান্ডারটা বেশি, এবং সেখানে কি হয়? সেই অঞ্চলে কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচটা বেশি করা হয়। যেখানে ভৌম জল মোটামুটি মাটি থেকে পুড়লে 5 থেকে 10 মিটার 15-20 মিটার মধ্যে জলটা পাওয়া যায়, সেখানে ভৌম জল তুলে নিয়ে যে পদ্ধতিতে ভৌম জল তুলে নিয়ে যে সেচ ব্যবস্থা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি? কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচ। এই কূপটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে কি? অস্থায়ী কূপ, আর একটা হচ্ছে কি? স্থায়ী কূপ। কূপটাকে আবার 2 ভাগে ভাগ হচ্ছে কি? একটা অস্থায়ী কূপ আর একটা স্থায়ী কূপ। এই অস্থায়ী কূপ কাকে বলা হয়? তোমরা হয়তো হামেশাই দেখে থাকো যে মাঠে চাষ করছে, চাষ করতে করতে জলের পরিমাণ কম হলো, তখন কি করলো? পাশে একটা কুয়ো কাটলো, কুয়ো কেটে একটা জলটা নিল, জলটা নেওয়ার পরে চাষটা হয়ে গেল, তখন ওই কূপটাকে আবার ফেলে দিয়ে চলে গেল। এটা অস্থায়ী কূপ, এটা হাত দিয়ে জল টল তুলে সেচ ব্যবস্থা করা হয়। আর স্থায়ী কূপ কাকে বলা হচ্ছে? যে স্থায়ী কূপ হচ্ছে কি? যে কোনো একটা কূপকে খনন করলো, কূপ পুঁতলো এবং বেশ ইন্দারা যেটা আমরা বলি, তারপরে সেটাকে কি করা হয়? কপি কল লাগানো হয় এবং সেটা পার্সিয়ান হুইল লাগানো হয়। পার্সিয়ান হুইল কি বলি আগে? পার্সিয়ান হুইলের একটা চাকা থাকে
একদম কুয়োর গভীরতা পর্যন্ত চাকাটা নামানো থাকে, গায়ে অসংখ্য ছোট 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 বালতি লাগানো থাকে এবং সেটা কি হয় পশুর সাহায্যে ঘোরানো হয়। আজকাল অবশ্য ডিজেল চালিত ইঞ্জিনের সাহায্যে ঘোরানো হয়। তারপর সেটাকে ঘুরিয়ে জলটাকে তোলা হয়। একসঙ্গে চাকাটা ঘুরছে একদম উপর থেকে নিচ পর্যন্ত। তারপর সেটা কতগুলো বালতি উঠছে, কতগুলো বালতি ডুবছে, কতগুলো বালতি আসছে, সবসময় সে জল নিচ্ছে পার্সিয়ান হুইলের সাহায্যে। আবার কপিকল লাগিয়েও জল করা হয়। এই স্থায়ী কূপটা কি হয় বাঁধানো হয় এবং সেটা ওই গভীরতা ওই 15 থেকে 20 মিটার পর্যন্ত থাকছে। এই 15 থেকে 20 মিটারের জলটাকে তুলে নিয়ে এবং সেটা বাঁধানো একটা থাকছে, সেটাকে বলা হচ্ছে কি স্থায়ী কূপ। এই কূপ ও নলকূপের মাধ্যমে যে জলসেচ, এর সুবিধা কি? কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচের সুবিধা একটাই যে সঠিক সময়ে জলটা এবং নিয়মিত জলটা আমরা সরবরাহ করতে পারি। আরেকটা কি যে কূপের সাহায্যে সঠিক সময়ে পাচ্ছে। এবার নলকূপকে আবার দুই ভাগে ভাগ করা হয়। নলকূপ হচ্ছে কি একটা গভীর নলকূপ, একটা অগভীর, আরেকটা হচ্ছে কি গভীর। অগভীর ভূগর্ভের অল্প নিচ থেকে যে জলটা তোলা হয় তখন তাকে বলা হচ্ছে কি অগভীর নলকূপ। এটা সাধারণত হাত দিয়ে পাম্প করে জলটা তোলা হয়। গভীর নলকূপ ভূগর্ভের অনেকটা নিচ থেকে জল তোলা হয়, 20 মিটার 30 মিটার নিচ থেকে জলটা তোলা হয় এবং এটা সাধারণত বৈদ্যুতিক পাম্পের সাহায্যে জল তোলা হয় বা ডিজেল চালিত ইঞ্জিনের সাহায্যে জল তোলা হয়। এটা আবার অগভীর নলকূপ। এই অগভীর নলকূপে কি হয় একসঙ্গে অনেকটা জল ওঠে, বৈদ্যুতিক পাম্পের সাহায্যে তো অনেকটা জল ওঠে। এবার কূপ ও নলকূপের জলসেচের সুবিধা কি? সুবিধা হলো কি যে সঠিক সময়ে নিয়মিত জলটা পাওয়া যায়। আর ভূগর্ভ থেকে জলটা উঠে আসছে, তো ভূমজলের ভান্ডার থেকে উঠে আসছে, ফলে অনেক মিনারেলস মাটিতে এসে পড়ছে, তার ফলে কি হয় মাটিটা উর্বর হয়। আরেকটা কি হচ্ছে যে পরিমাণ মতো জল পাচ্ছে, জলের কোনোদিন অভাব হয় না। অসুবিধা কি? অসুবিধা হচ্ছে কি যে ভূগর্ভের জলস্তর শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তার ফলে কি হচ্ছে জলস্তর যখন কমে যায় তখন ঠিক মতো জলটা পাওয়া যায় না। আর অসুবিধা কি যে অনেক কি হয় লবণের জমিতে লবণের পরিমাণটা বৃদ্ধি পায়। লবণের পরিমাণটা বৃদ্ধি পেলে কি হয় জমির উর্বরা শক্তিটা নষ্ট হয়। আবার কি হয় অনেক ভৌম জল ভান্ডার, অনেক ভৌম জল তুলে নিলে কি হয় যে জলের আর্সেনিক দূষণ হয়। এরপরে দেখো ভারতের কোন কোন অঞ্চলে এই কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচ করা হয়। ভারতের কোন কোন অঞ্চলে? আমি আগে বলেছি পলিগঠিত অঞ্চলে, যেখানে ভৌমজলের ভান্ডারটা বেশি, তাদের পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, আসাম, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এই সকল জায়গা এবং দক্ষিণ ভারতেও কিছু কিছু জায়গাতে কি হয় যে কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচ করা হয়। এবারে খালের মাধ্যমে জলসেচ। খালের মাধ্যমে জলসেচকে খালকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি? প্লাবন খাল আর নিত্যবহ খাল। দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি প্লাবন খাল, আর একটা হচ্ছে কি নিত্যবহ খাল। এই খালের মাধ্যমে জলসেচ ভারতের কোন অঞ্চলে হয়? যে সকল অঞ্চলে কৃষি জমি, যে কৃষি জমিগুলো নদীর ধারে অবস্থিত, অর্থাৎ যে সকল অঞ্চলে নদীর মাধ্যমটা বেশি এবং নদী হলো কি চিরপ্রবাহী, সেই সকল অঞ্চলে কি হয় খালের মাধ্যমে জলসেচটা বেশি হয়। এই খালের মাধ্যমে জলসেচ প্লাবন খাল। প্লাবন খাল কাকে বলা হচ্ছে? যে নদীতে যখন বন্যা সৃষ্টি হয় তখন সেই বন্যার জলটাকে ধরে নিয়ে যে সেচ ব্যবস্থা করা হয় তখন তাকে বলা হয় কি প্লাবন খালের মাধ্যমে জলসেচ। আর নিত্যবহ খাল। নিত্যবহ খাল কি হচ্ছে যে নদীতে সারা বছর জল থাকে এবং সেই নদীর জলটাকে সারা বছর খালের মাধ্যমে ব্যবহার করা হয়। আবার নদীর জলটাকে খাল কেটে জলাধার নির্মাণ করেও জলটাকে ব্যবহার করা হয়। যেমন ধরো তোমরা যখন দুর্গাপুর যাও তখন দেখবে দুর্গাপুর ব্যারেজে ঢোকার আগে দেখবে খাল আছে। ওই খালের মাধ্যমে ওই দুর্গাপুর ব্যারেজের জলটাকে পরিমাণ মতো জলটাকে নিয়ে এবং সঠিক সময়ে জলটাকে নিয়ে কৃষিক্ষেত্রে সরবরাহ করা হয়। এই নিত্যবহ খাল হচ্ছে কি যে সারা বছরই জলটা পাওয়া যায়। আর প্লাবন খালে হচ্ছে কি সারা বছর জল পাওয়া যায় না, শুধুমাত্র বন্যার সময়তে জলটা পাওয়া যায়। প্লাবন খাল আর নিত্যবহ খালের সুবিধা আর অসুবিধা কি? প্লাবন খালে কি হচ্ছে যে বন্যার সময়
জলটা আসে বলে কি হয়, জলের সাথে প্রচুর পলি বহন করে নিয়ে আসে, তারপরে পলি বহন করার ফলে কি হচ্ছে জমিকে উর্বর করে। আবার এটাও ঠিক যে নিত্যবহ খালও কিন্তু যে খালের মাধ্যমে যে জলটা নিয়ে আসছে তাতেও কি হচ্ছে যে পলি বহন করে নিয়ে আসছে, এবং পলি বহন করার ফলে কি হচ্ছে যে জমি উর্বর হচ্ছে, সঠিক সময়ে জল পাচ্ছে, একসঙ্গে অনেকটা জমি জল পায় এবং জমিতে জলের খরচের সেচের খরচের পরিমাণটা অনেক কম হয়। এবার অসুবিধা কি, অসুবিধা হচ্ছে কি প্লাবন খালে যে কি হয় শুধুমাত্র প্লাবনের সময় জল পাওয়া যায়, অন্য সময় জল পাওয়া যায় না, এবং তাতে কি হয় আর প্লাবন খালের সাহায্যে কি হয় বন্যার আশঙ্কা থেকে যায়। আরেকটা কি হয় যে এই যে খালটা খনন করা হয় তার জন্য প্রচুর পরিমাণে জমি নিতে হয় এবং উর্বর জমি অনেক আমাদের চলে যায়, আর যখন খাল খনন করা হয় তখন প্রচুর খরচও। কোন কোন রাজ্যে ভারতে খালের মাধ্যমে জলসেচ করা হয়? পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, উড়িষ্যা, আবার অন্য কোন রাজ্য করা হয়। এবারে জলাশয়ের মাধ্যমে জলসেচ, ভারতে কোন অঞ্চলে জলাশয়ের মাধ্যমে জলসেচ হয়? যে সকল অঞ্চলের ভৌমজলের ভান্ডারটা কম এবং নদীতে জলের পরিমাণও কম, নদী সেখানে আছে হয়তো কিন্তু চিরপ্রবাহী নয়, সেই সকল অঞ্চলে কি হয় জলাশয়ের মাধ্যমে জলসেচ করা হয়। সেখানে পুকুর কেটে জলাশয় নির্মাণ করা হয় বা কোন বিল কেটে জলাশয় নির্মাণ করা হয়। আবার আমাদের দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে জলাশয়ের মাধ্যমে বেশি জলসেচ করা হয়, কারণ দাক্ষিণাত্যের মালভূমি বা উপদ্বীপীয় মালভূমি ঢেউ খেলানো ভূমির হওয়ার জন্য কি হয় জলাশয় নির্মাণ করা অনেক সুবিধা হয়, এবং ওখানকার শিলাস্তরটা হচ্ছে কি অপ্রবেশ্য শিলাস্তর। ভারতের মধ্যে অন্ধ্রপ্রদেশে সবচেয়ে বেশি জলাশয়ের মাধ্যমে জলসেচ করা হয়। আচ্ছা, এরপর দেখো আমাদের যে এই যে ভৌম জলটা তোলা হচ্ছে, এই ভৌম জলটা যে ব্যবহার হচ্ছে তার অতিরিক্ত ব্যবহারের ফলে প্রভাবটা কি এসে পৌঁছাচ্ছে? আমাদের ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বে যদি আমরা বিশুদ্ধ জল সরবরাহ করি সেটা ভৌম জলটাই বেশি ব্যবহার করে থাকি, এবং সেই ভৌম জলটা শিল্প কাজে ব্যবহৃত হচ্ছে, গৃহস্থালী কাজে ব্যবহৃত হচ্ছে, কৃষি কাজে ব্যবহৃত হচ্ছে, এবং শুধু ব্যবহার তো হচ্ছে, প্রয়োজনে ব্যবহার হচ্ছে এবং অপব্যবহারও বেশি হচ্ছে। অতিরিক্ত জল ব্যবহার হচ্ছে, কাজে সেটা আমাদের কাছে একটা বিশাল কিছু চিন্তার ব্যাপার থেকেই যাচ্ছে। এই যে অতিরিক্ত জলটা ব্যবহার হচ্ছে তার প্রভাব কতখানি পড়ছে? এই অতিরিক্ত জলটা ব্যবহারের ফলে কি হচ্ছে যে ভূপৃষ্ঠে এই ভূস্তরের জলতলের হ্রাস হচ্ছে, যে কি হচ্ছে যে ভৌম জলস্থলের হ্রাস হচ্ছে। তাহলে কি হচ্ছে, এখন হচ্ছে কি ভৌম জলস্তরে হ্রাস হচ্ছে। তারপর কি হচ্ছে যে অত্যধিক পরিমাণে ভৌম জলটা তুলে নেওয়া হচ্ছে, ফলে আমরা দেখে হামেশা কথা বলে থাকি যে আমাদের ভূঅভ্যন্তরে জলের লেয়ার কমে যাচ্ছে বা জলস্তরটা কমে যাচ্ছে। দুয়ে কি হচ্ছে ভূপৃষ্ঠে, দুই হচ্ছে কি যে ভূপৃষ্ঠেরও জলের পরিমাণ হ্রাস হচ্ছে, ভূপৃষ্ঠের জলের পরিমাণ হ্রাস হচ্ছে। কারণ হচ্ছে আমাদের ভূপৃষ্ঠে যে হ্রদ, নদ, নদী, সাগর সকল আসছে সেগুলো কি হচ্ছে, সেগুলো চুয়ে চুয়ে মাটির গভীরে জলটা চলে যাচ্ছে। কারণ ভূগর্ভে যদি জলটা কমে যায় তখন উপরের জলটা কি হচ্ছে যে মাটির গভীরে পৌঁছে যাচ্ছে। তিন হচ্ছে কি ভূমি ধসেরও সৃষ্টি হয়, ভূমিধস হয়। ভূমিধস কি করে হয়, যে ভূগর্ভের জলটা উঠে যাচ্ছে, ফলে ভেতরে যে শিলাস্তর গুলোর মধ্যে কি হচ্ছে একটা ভারসাম্য নষ্ট হচ্ছে, তারপরে কি হচ্ছে ভূমিধসের সৃষ্টি হচ্ছে। চারে হচ্ছে কি জমিতে লবণতার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, ভূপৃষ্ঠে লবণতার সঞ্চয়। ভৌম জলটা অধিক ব্যবহারের ফলে কি হচ্ছে যে ভূপৃষ্ঠে লবণের সঞ্চয় হচ্ছে, যেমন পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এই সকল জায়গায় কি হচ্ছে যে অত্যধিক পরিমাণে কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচ হয়েছে, তার ফলে জমিতে কি হচ্ছে লবণের পরিমাণ বৃদ্ধি হয়েছে এবং তাতে কি হচ্ছে জমি অনুর্বর হয়ে পড়েছে, এখন আর আগের মতো ফসল ঠিক মতো উৎপাদন হয় না। তারপর ৫ নম্বর হচ্ছে কি যে আর্সেনিক দূষণ।
আর্সেনিক দূষণ। ভূগর্ভের অত্যধিক জল তোলার ফলে কি হয়, যে আর্সেনিক দূষণ হয়। যেমন আমাদের পশ্চিমবঙ্গের ২ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া এসব জেলায় কি হয়, যে অত্যধিক পরিমাণে ভৌম জল তোলার ফলে কি হয়েছে, যে জলের মধ্যে আর্সেনিকের প্রভাব পড়েছে। এবং এই আর্সেনিক দূষণ জলে হলে কি হয়, সে তো আমরা জানি ব্ল্যাকফুট রোগ হয় বা ব্ল্যাকফুট ডিজিজ হয়। এরপরে আমি তোমাদেরকে পড়াবো কি, যে বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কাকে বলে। বহুমুখী, বহু কথার অর্থ তোমরা জানো অনেক, এখানে মুখী কথার অর্থ হলো কি উদ্দেশ্য, অর্থাৎ বহু উদ্দেশ্য। অর্থাৎ কোন নদীতে বাঁধ দিয়ে বা জলাধার নির্মাণ করে যখন বহুবিধ উদ্দেশ্য সাধন করা হয়, এবং সেই নদী অববাহিকার অধিবাসীদের কি করা হয়, যে সম্পূর্ণ নানা রকম সুবিধা সুযোগ সুবিধার উদ্দেশ্য সর্বাঙ্গীন উন্নতির জন্য যে পরিকল্পনা গৃহীত হয়, তখন তাকে বলা হয় কি বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা। এবারে সেই সর্বাঙ্গীন উন্নতির জন্য কি কি উদ্দেশ্য সাধিত হয়, বহুবিধ উদ্দেশ্য সাধিত হয়। তার মানে কি, যে নদীতে বন্যা নিয়ন্ত্রণ, জলসেচ ব্যবস্থা, মৎস্য চাষ, জলবিদ্যুৎ উৎপাদন, আমোদ প্রমোদ কেন্দ্র, পানীয় জলের সরবরাহ, এই সকল সেচ ব্যবস্থা, এই সকল যখন বহুবিধ উদ্দেশ্য সাধন করা হয়, তখন তাকে বলা হয় কি বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা। তাহলে বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কাকে বলে আমি একবার বলে দিই, যে যখন কোনো নদীতে বাঁধ দিয়ে বা যে পরিকল্পনার মাধ্যমে নদীতে বাঁধ দিয়ে বহুবিধ উদ্দেশ্য সাধন করা হয়, এবং সেই নদী অববাহিকা জনসাধারণের সর্বাঙ্গীন উন্নতির জন্য যে পরিকল্পনা গৃহীত হয়, তখন তাকে বলা হয় কি বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা। এবং সে কি কি উদ্দেশ্য সাধিত হয়, যেমন বন্যা নিয়ন্ত্রণ, সেচ ব্যবস্থা, জলবিদ্যুৎ উৎপাদন, আমোদ প্রমোদ কেন্দ্র, পানীয় জল সরবরাহ, তারপরে যাতায়াতের ব্যবস্থা, মৎস্য চাষ, এছাড়া আরো অনেক কিছু উদ্দেশ্য সাধিত হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে কি বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা। যেমন আমাদের দামোদর নদী উপত্যকা পরিকল্পনা, দামোদরকে আগে কি বলা হতো বাংলার দুঃখ, সে দামোদর উপত্যকা পরিকল্পনার মধ্যে দিকে কি হয়েছে, এখন বন্যা নিয়ন্ত্রণ হয়েছে, দামোদরের উপর বাঁধ নির্মাণ করা হয়েছে, তারপরে কি হয়েছে, যে বন্যা নিয়ন্ত্রণ হয়েছে। শুধু বন্যা নিয়ন্ত্রণ নয়, তার সঙ্গে আবার সেচ ব্যবস্থার কাজে হয়েছে, সেই সঙ্গে মৎস্য চাষ হচ্ছে, আমোদ প্রমোদ কেন্দ্র হচ্ছে, তারপরে আবার কি হচ্ছে, যে পানীয় জল সরবরাহ হচ্ছে, যাতায়াতের মাধ্যমে হচ্ছে। এই হচ্ছে এইভাবে ভারতে অনেক বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা আছে, যেমন ভাকরানাগাল পরিকল্পনা, হীরাকুদ পরিকল্পনা, কংসাবতী পরিকল্পনা, আরো অনেক আছে। ভারতের জলসেচ ব্যবস্থা তোমরা একটু ফুটিয়ে পড়ো, কারণ এখানে 1 নম্বরেরও কোশ্চেন আছে, 2 নম্বরও আছে, 3ও আছে, মাঝে মাঝে 5 নম্বরেরও কোশ্চেনও আছে। মাধ্যমিকের জন্য তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। পরের দিন আমি তোমাদের কৃষি ব্যবস্থা পড়াবো।